হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসএসসি এমটিএস এর জন্য সাবজেক্ট ওয়াইজ যে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছিলাম সেটা আপাততভাবে বন্ধ থাকবে। যখন এক্সাম হবে তার কিছুদিন আগে তোমাদের সেটা কমপ্লিট করিয়ে দেবো। আর আজকে থেকে যেমনটা দেখছো আমি একদম নতুন প্যাটার্ন অনুযায়ী মক টেস্ট শুরু করছি। কারণ হলো আমি রিসেন্টলি যে এক্সাম হলো সিজিএল, সিএইচএসএল এডিবিটি কন্ডাক্ট করিয়েছে, নতুন ভেন্ডর তোমরা জানো। তার জিকে জিএস এর কোয়েশ্চেন্স আমি দেখলাম পুরনোর থেকে একদম ডিফারেন্ট। তাই পুরনো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে খুব লাভ হবে বলে মনে হয় না। তাই আমি নতুন প্যাটার্নের কোয়েশ্চেন্স করাবো এবং তার সাথে যা ইনফরমেশন বা ডিটেইলস আমি প্রোভাইড করব তোমরা কেয়ারফুলি সেটা দেখবে। আর আমি সাজেস্ট করব প্লিজ খাতায় নোট ডাউন করে নিও আর ভিডিওটি কমপ্লিট দেখো, বুঝেছো? আর তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে অবশ্যই সিরিজটি কন্টিনিউ থাকবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন ছিল। ওকে, চলো তাহলে স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, টোকিও অলিম্পিয়ান সিএ ভবানী দেবী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? টোকিও অলিম্পিয়ান সিএ ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত? দেখো, রাইট আনসার হবে অপশন নাম্বার এ, ফেন্সিং। দেখো, ফেন্সিং থেকে ইম্পর্টেন্ট যে প্লেয়ার যেটা আমাদের এক্সামে দিয়েছিল সিএ ভবানী দেবী, এবং কোন কান্ট্রি থেকে বিলং করে এবং ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস তাদের সম্বন্ধে। যে ফার্স্ট ইন্ডিয়ান ফেন্সার টু কোয়ালিফাই ফর অলিম্পিক্স, মানে প্রথম ইন্ডিয়ান ফেন্সার যিনি অসি চালনা থেকে বিলং করে অলিম্পিক্সের জন্য কোয়ালিফাই হয় কত সালে? 2020 সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল সেটাতে। ঠিক আছে, আর করণ সিং, একটু দাঁড়াও, কালারটা চেঞ্জ। কান্ট্রি ইন্ডিয়া থেকে বিলং করে, ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মেল ফেন্সার, এটা মেল ফেন্সার মানে পুরুষ। এবং তনিষ্কা খাত্রি, এডোয়ার্ডো মাঙ্গিয়ারটি ইটালি থেকে বিলং করে। আর ভ্যালেন্টিনা ভেজালি, এটা ইটালি থেকে বিলং করে। আর ভ্যালেন্টিনা ভেজালি এটা 6 টাইম অলিম্পিয়ান, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, মানে 6বার অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছে ভ্যালেন্টিনা ভেজালি। আর এগুলো সব ফেন্সিং থেকে বিলং করে। দেখো, নেক্সট রয়েছে শুটিং। অভিনব বিন্দ্রা, যেটা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অভিনব বিন্দ্রা হচ্ছে প্রথম ভারতীয় যিনি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছে কত সালে? 2008 সালে। কোন অলিম্পিকে? বেজিং অলিম্পিকে। এই কোয়েশ্চেনটি অনেকবার দিয়েছে এসএসসি এক্সামে। তারপরে রয়েছে মানু ভাকর, যেটা পিস্টল ইভেন্টে ফার্স্ট ইন্ডিয়ান ওয়েমেন হয়, মানে প্রথম ভারতীয় মহিলা যিনি দুটো মেডেল পেয়েছে ইন এ সিঙ্গেল অলিম্পিক, মানে একটি সিঙ্গেল অলিম্পিক 2024 সালে দুটো মেডেল পেয়েছে। ঠিক আছে। আর রাজবর্ধন এস রাঠোর ডাবল ট্র্যাপ ইভেন্টে ওয়ান ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল সিলভার পেয়েছিল, সিলভার পেয়েছিল 2004 সালে অলিম্পিকে। গাগান নারাক 2012 সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। স্বপ্ননীল কুশালে 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলিস্ট 50 মিটার রাইফেল থ্রিপিতে। আর জিন জং ও, এটা সাউথ কোরিয়া থেকে বিলং করে। আর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শুটার। ঠিক আছে, 4 অলিম্পিয়াস গোল্ড মেডেল পেয়েছে। তো এগুলো শুটিং থেকে বিলং করে। আর ব্যাডমিন্টন দেখো, প্রকাশ পাডুকন, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, লক্ষ্যয় সেন, স্বস্তিক রাজ অ্যান্ড চিরাগ অ্যান্ড ভিক্টর অ্যাক্সেলসন, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড লিন ড্যান। আর পিভি সিন্ধু, যেটা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন 2 অলিম্পিক্স মেডেল, সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে। ব্যাডমিন্টন থেকে বিলং করে পিভি সিন্ধু, অলিম্পিকে দুটো মেডেল পেয়েছে। আর প্রকাশ পাডুকন, এটা প্রথম ভারতীয় হন যিনি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে 1980 সালে। ঠিক আছে। সাইনা নেহওয়াল, এগুলো ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অলিম্পিক মেডেল ইন ব্যাডমিন্টন 2012 ব্রোঞ্জে। প্রথম ভারতীয় হয়, 2012 সালে ব্রোঞ্জ পেয়েছিল, অলিম্পিক মেডেল পেয়েছিল ব্যাডমিন্টন থেকে। হুম। প্রথম ভারতীয় যিনি ব্যাডমিন্টন থেকে প্রথম মানে অলিম্পিকে মেডেল পেয়ে ব্রোঞ্জ পায়। ঠিক আছে। আর লক্ষ্য সেন, এগুলো এদের নামগুলো মনে রাখবে, ব্যাডমিন্টন থেকে বিলং করে। তারপরে হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিসে আচান্ত শরৎ কমলটা খুবই ইম্পর্ট্যান্ট। 13 টাইমস কমনওয়েলথ গেমস মেডেলিস্ট, খেলরত্ন উইনার পেয়েছিল, খেলরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছে। আর 13 টাইমস মানে 13বার কমনওয়েলথ গেমস মেডেল পেয়েছে। আর মনিকা বাত্রা, ফার্স্ট ইন্ডিয়ান ওয়েমেন টু উইন এ কমনওয়েলথ গোল্ড ইন সিঙ্গলসে হচ্ছে কমনওয়েলথ গোল্ড পেয়েছে ফার্স্ট ইন্ডিয়ান ওয়েমেন, এটা হচ্ছে মনিকা বাত্রা। শ্রীজা আকুলা, মালং, জ্যান অফ ওয়েল্ডনার, সুইডেন থেকে বিলং করে। আর জ্যান অফ ওয়েল্ডনার সুইডেন থেকে বিলং করে, নোন অ্যাজ দ্য মোজার্ট অফ টেবিল টেনিসের মোজার্ট বলা হয়। আর মা লংকে দ্য ডিক্টেটর, আর্গুবেবলি দ্য গ্রেটেস্ট টিটি প্লেয়ার এভার, চায়না থেকে বিলং করে টেবিল টেনিস। আশা করি বুঝতে পারলে।
তো নেক্সট, অ্যাজ অফ 31st May 2025, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া? 31শে মে 2025 পর্যন্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অধ্যক্ষ কে? অপশন নাম্বার বি, মানন কুমার মিশ্রা। দেখো এখন যে নতুন রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো থেকে একটু দেখে নাও। 53তম চিফ জাস্টিস রয়েছে এখন জাস্টিস সূর্যকান্ত। 52তম আগে ছিল হচ্ছে জাস্টিস বি.আর. গাভাই। এখন আরবিআই গভর্নর রয়েছে সঞ্জয় মালহোত্রা। চিফ অফ এয়ার স্টাফ রয়েছে অমরপ্রীত সিং। ডাইরেক্টর অফ র রয়েছে এখন পরাগ জৈন। ক্যাগ রয়েছে এখন কে সঞ্জয় মুর্মু, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। চিফ ইনফরমেশন কমিশনার রয়েছে রাজকুমার গোয়েল। ডিজি অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর ডিজি রয়েছে সোনালী মিশ্রা। ওকে, আর 29তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট সিজিআর টিসিএ কল্যাণী, খুবই ইম্পর্টেন্ট এটা। আর সিইও রয়েছে নীতি আয়োগের বিভিআর সুব্রমণিয়াম। ইউপিএসসি চেয়ারম্যান অজয় কুমার। প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, এটা একটু চেক করে নিও তোমরা, ঠিক আছে। 11th প্রেসিডেন্ট এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাসাটো কান্ডা। তো প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস, এখান থেকে কোয়েশ্চেন্স তোমাদের একটা না একটা পাবেই। Question number 3. In 2025, the Women Entrepreneurship Platform (WEP) launched Empower HER Beej Sapno Ki Uran in partnership with Dash. 2025 ওয়েমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্মের ড্যাশের সাথে অংশীদারিত্বে এই মানে স্বপ্ন কি উড়ান লঞ্চ করেছিল। কার সাথে? অপশন নাম্বার এ হবে রাইট আনসার, নিউ শপ। দেখো কিছু গভর্নমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে এবং তার পোর্টাল, তার নাম এবং কোন মিনিস্ট্রি থেকে লঞ্চ হয়েছে এবং কিছু অবজেক্টিভস মানে উদ্দেশ্য রয়েছে। যেমন ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে লঞ্চ হয়েছে। এটার উদ্দেশ্য উচ্চশিক্ষার জন্য বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ জার্নাল ও গবেষণাপত্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া। তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, ভিশন পোর্টাল, তারপরে ভারত ভারত পোল, পিএম ইন্টার্নশিপ পোর্টাল, কম্পারেটিভলি সবগুলোই ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি পজ করে কিংবা এক এক করে খাতায় তোমরা লিখে নেবে, কারণ আমি প্রত্যেকটি এভাবে যদি পড়ে পড়ে যাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো তার থেকে বেটার হবে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নেবে কিংবা তোমরা খাতায় এক এক করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলছি কোয়েশ্চেন্স এখান থেকে দিচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মস, পোর্টালস, স্কিমস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু বেশি কোয়েশ্চেন্স দিচ্ছে নতুন ভেন্ডর। তো আমি যা বুঝলাম নতুন কোয়েশ্চেন্স দেখে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আন্ডার এস্টিমেট করবে না, প্রত্যেকটি খাতায় নোট করবে। কোয়েশ্চেন নাম্বার 4, কেন্দ্রীয় বাজেট 2025-26 ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের প্রাথমিক উদ্দেশ্য কী? অপশন নাম্বার এ, শাসন ও বিকাশের জন্য একটি একীকৃত ভূস্থানিক বুনিয়াদ কাঠামোর নির্মাণ ও প্রবর্তন করা, টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যান ইন্টিগ্রেটেড স্প্যাশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। কিছু ইম্পর্টেন্ট মিশনস গভর্নমেন্টের, তার নাম, রিলেটেড সেক্টর এবং উদ্দেশ্য সেম, যেমন ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, রিনিউয়েবল এনার্জি রিলেটেড সেক্টর এগুলো। ভারতকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনে গ্লোবাল হাবে পরিণত করা এবং কার্বন নির্গমন করা। মিশন কর্মযোগী, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন্স সিজিএলে দিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট সেক্টরের সাথে জড়িত। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে তোলা হচ্ছে এর অবজেক্টিভস। এই অবজেক্টিভগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মেন অবজেক্টিভ কী, এই মিশনের নাম দিয়ে মেন অবজেক্টিভ কী এমন কোয়েশ্চেন্স দিয়ে থাকে, অলরেডি দিয়েছে, ঠিক আছে। মিশন শক্তি, ওয়েমেন এম্পাওয়ারমেন্ট এর অবজেক্টিভ কি? মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট। পিএম ই বাস সেবা আরবান ট্রান্সপোর্ট থেকে সেক্টর থেকে বিলং করে। শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়িয়ে দূষণ কমানো। আমি প্রত্যেকটি পড়ে পড়ে বলছি না, তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা পরে লিখে নেবে কিংবা এখন সাথে সাথে লিখলে খুব ভালো হয়। 5. Which index in 2025 highlighted that account ownership in India has reached 89% since 2011? 2025 কোন সূচকটি দেখিয়েছে যে 2011 সাল থেকে ভারতে অ্যাকাউন্ট মালিকানা 89% পৌঁছেছে?
অপশন নাম্বার এ গ্লোবাল ফিনডেক্স 2025। তো কিছু ইন্ডেক্স রয়েছে, তার ইন্ডিয়ার কি র্যাঙ্ক রয়েছে এবং ফার্স্ট পজিশনে কে রয়েছে এবং উদ্দেশ্য বা কি হাইলাইটস রয়েছে। এই ইন্ডেক্স আর র্যাঙ্কিং থেকে কোয়েশ্চেন্স একটা না একটা দিবেই, তো এখান থেকে তোমরা পড়ে নাও। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-25, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 39, টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 159, ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস র্যাঙ্ক 82 এবং ফার্স্ট পজিশনে রয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 105, বেলারুস টপ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 134তম হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক এবং সুইজারল্যান্ড হচ্ছে টপ। ঠিক আছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 39, প্রেস ফ্রিডম ইন্ডেক্স 159, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 82, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 105, ইন্ডিয়াস র্যাঙ্ক এগুলো। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 134, এগুলো হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক। ঠিক আছে, চলো। আর এরপরে আরও রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 129তম হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক। হ্যাপিনেস রিপোর্ট 126, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 7th, ইন্ডিয়াস র্যাঙ্ক। আর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড। আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফার্স্ট পজিশনে রয়েছে ফিনল্যান্ড। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ডেনমার্ক রয়েছে টপ। আর ইন্টারন্যাশনাল আইপিএ ইন্ডেক্স 2024 42তম রয়েছে ইন্ডিয়াস র্যাঙ্ক। গ্লোবাল লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স 38তম হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক এবং টপ রয়েছে সিঙ্গাপুর। আর অবজেক্টিভগুলো একটু দেখে নিও। ঠিক আছে, বারবার এগুলো রিভিশন করতে হবে তোমাদের লিখে নিয়ে, নয়তো মনে থাকবে না। 6. Project Dash is the world's first intercontinental large wild carnivore translocation project. প্রজেক্ট ড্যাশ হলো বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বৃহৎ বন্য মাংসাশী স্থানান্তরের প্রকল্প। নম্বর বি হবে রাইট অ্যান্সার, চিতা। কিছু প্রজেক্ট রয়েছে, তার কত সালে লঞ্চ হয়েছে এবং কিছু ডিটেলস তোমাদের করতে হবে। প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ হয়েছে, এই কোয়েশ্চেনটি এমটিএসে বলো, এসএসসির প্রচুর এক্সামে দিয়েছে। কত সালে লঞ্চ হয়েছে, 1973, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতেই হবে। আর টাইগার স্টেট হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ, হাইয়েস্ট টাইগার রয়েছে। লেটেস্ট যে টাইগার রিজার্ভ 54তম, সেটা হচ্ছে ধোলপুর করৌলি এনটিসিএ দ্বারা পরিচালিত হয়। প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সালে, 2010 সালে ঘোষণা হয় হেরিটেজ অ্যানিমাল হিসেবে। আর লেটেস্ট রিজার্ভ হচ্ছে তরাই গজ উৎসব কাজিরাঙ্গায় পালিত হয়। প্রজেক্ট রাইনো 1987 সালে। আর 70% গন্ডার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আমার গলাটা একটু আজকে প্রবলেম হয়েছে, তো অ্যাডজাস্ট করিনি একটু। ঠিক আছে। প্রজেক্ট চিতা 2022 সালে লঞ্চ হয়। কুনো ন্যাশনাল পার্ক নাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে। কুনো ন্যাশনাল পার্কে চিতা আনা হয়েছে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। 2025-এ দ্বিতীয় প্রজন্মের জন্ম। প্রজেক্ট ক্রোকোডাইল 1975 সালে। প্রজেক্ট স্নো লেপার্ড 2009 সালে। 2024 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ম্যাসকট ছিল সিনি শে, এটি একটি তুষার চিতা। তো প্রজেক্ট এই স্নো লেপার্ড ছিল হচ্ছে 2024 সালে যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়েছিল তার ম্যাসকট। তো এবার কোশ্চেন দিতেই পারে 2024 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ম্যাসকট কি, সিনি শে, এটা হচ্ছে এক ধরনের তুষার চিতা বা স্নো লেপার্ড ইংলিশে বলি। প্রজেক্ট ভালচার 2006 সালে। আর ডলফিন 2020 সালে। গাঙ্গে ডলফিন পাটনায় ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। ঠিক আছে, পাটনায় ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। Question number 7. Who is the author of the book The Illicit Happiness of the Other People? The Illicit Happiness of Other People পুস্তকটির লেখক কে? বুকস অ্যান্ড অথর্স থেকে কোয়েশ্চেন থাকে, কিন্তু এবার মানে এডুকেটি যে বুকস অ্যান্ড অথর্স থেকে কোয়েশ্চেন দিচ্ছে সেগুলো না পারার মতনই। টিসিএস যে বুকস অ্যান্ড অথর্স থেকে কোয়েশ্চেন দিত ওগুলো প্রায় ঘুরে ফিরে একই কোয়েশ্চেন দিত, সবাই ইজিলি করে নিতে পারতো। কোয়েশ্চেন নাম্বার ডি হবে রাইট আনসার, মানু জোসেফ। দেখো ইম্পর্টেন্ট কিছু বুকস অ্যান্ড অথর্স এবং তাদের বুকস রয়েছে। অপশানে যেগুলো ছিল জেনিস প্যারিয়েট, মাধুরী বিজয়, নীল মুখার্জি, এগুলো তাদের কিছু ইম্পর্টেন্ট নোটেবল বুকস রয়েছে, যেমন জেনিস প্যারিয়েটের বোটস অন ল্যান্ড, সি হর্স, দ্য 9 চেম্বার্ড হার্ট, এভরিথিং দ্য লাইট টাচেস। মাধুরী বিজয় রয়েছে দ্য ফার ফিল্ড, লরি রাজা। নীল মুখার্জি রয়েছে আ লাইফ অ্যাপার্ট, দ্য লিভস অফ আদার্স, আ স্টেট অফ ফ্রিডম। মানু জোসেফের রয়েছে সিরিয়াস ম্যান, দ্য ইলিসিট হ্যাপিনেস অফ আদার পিপল, যেটা কোয়েশ্চেন ছিল। আর মিসা লেইলা আর্মড অ্যান্ড ডেঞ্জারাস,
এছাড়াও ইন্ডিয়ান যে মডার্ন অথার্স রয়েছে, যেমন অরুন্ধতী রয়, যেগুলো টিসিএস জিজ্ঞেস করতো, দ্য গড অফ স্মল থিংস, দ্য মিনিস্টার অফ আটমোস্ট হ্যাপিনেস, আজাদি। অমিতাভ ঘোষের রয়েছে দ্য শ্যাডো লাইন, সিয়া পপিস, দ্য নাটমেগ স্কার্স, স্মোক অ্যান্ড অ্যাশেস। ঝুম্পা লাহিড়ী রয়েছে, ঝিম্পা লাহিড়ীর থেকে বুকস অ্যান্ড অথার্স যেমন রয়েছে ইন্টারপ্রেটার অফ মেলোডিজ, দ্য নেমসেক, আনঅ্যাকিউস্টমড আর্থ, রোমান স্টোরিজ। বিক্রম শেঠ, আ সুইটেবল বয়, অ্যান্ড ইকুয়াল মিউজিক, দ্য গোল্ডেন গেট, টু লাইভস। শশী থারুর খুবই ইম্পর্টেন্ট, অ্যান এরা অফ ডার্কনেস, হোয়াই আই এম এ হিন্দু, দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, ইন গ্লোরিয়াস এম্পায়ার। তো এগুলো তোমরা প্রত্যেকটি খাতায় অবশ্যই নোট ডাউন করবে, বারবার বলছি, কারণ রিভিশন খাতায় নোট ডাউন না করলে তোমরা রিভিশন দেবে না, আর রিভিশন না দিলে এগুলো দেখার কোনো মানেই নেই, কারণ মনে তো থাকবে না রিভিশন না দিলে, রাইট? তো চলো, কোয়েশ্চেন নাম্বার 8, অভঙ্গা ভ্যানিশ আর ফোক সংস অফ হুইচ স্টেট? অভঙ্গা ভানি কোন রাজ্যের লোকগীত? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, মহারাষ্ট্র। কিছু স্টেট রয়েছে তার ফোক ডান্সেস এবং ফোক সং রয়েছে, মানে লোকনৃত্য এবং লোকগান এবং গুরুত্বপূর্ণ তথ্য। রাজস্থান যেমন ঘুমার, কালবেলিয়া, ভাওয়াই, কাচ্চি ঘড়ি, চাড়ি। ওয়েস্ট বেঙ্গল ছাও, গম্ভীরা, বৃতা, টুসু, ধুমচি, ধুনুচি। পাঞ্জাব ভাংরা, গিদ্ধা, ঝুমার, লুড্ডি, মালওয়াই গিদ্দা। আসামে রয়েছে বিহু, বাগরুম্বা, ভোরতাল, ঝুমুর, সত্রিয়া। আর গুজরাটে রয়েছে গারবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, পাধার, ভাবাই। ফোক সং কী কী রাজস্থানে? মান্ড, পানিহারি, পাবু পাবুজি, কি ফাড। আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে বাউল, ভাটিয়ালি, ঝুমুর, ভাডু। পাঞ্জাবে রয়েছে টাপ্পা, জুগনি, মাহিয়া, হির। আসামে রয়েছে বিহু গীত, টোকারি গীত, গোলাপাড়িয়া লোকগীত। গুজরাটে রয়েছে গারবা সং, সুগম সঙ্গীত, দায়রো। আর এবার থেকে দেখে নাও, কালবেলিয়া নৃত্যটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ বলছি, ইউনেস্কো তালিকায় রয়েছে কালবেলিয়া নৃত্যটি। গিদ্ধা নৃত্যটি সাধারণভাবে মহিলারা পরিবেশন করে, আর বিহু বছরে 3 বার পালন হয়, বহাগ, মাঘ এবং কাতি বিহু। গারবা 2024-এ ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় যুক্ত হয়েছে, গারবা 2024 সালে। তো এই কোশ্চেনটি দিতে পারে। তারপরে আরও রয়েছে গুজরাট থেকে, আচ্ছা গুজরাটে হলো তাই না, এবার মহারাষ্ট্র থেকে দেখো লাভানি, কোলি, লেজিম, ধানগাড়ি গাজা, পোভাদা। আর ফোক সং কী কী? লাভানি, ভারুদ, আভাং, এই যে আভাং যেটা এক্সামে দিয়েছিল, আভাং, পোভাদা। পোভাদা গানে মূলত ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্ব কথা বর্ণনা করা হয়েছে, পোভাদা। মণিপুর পুংচোলম থাংটা, এবার সিএইচএসে এটা সিজিএলে নতুন প্যাটার্নে সিজিএলে এই কোশ্চেনটি দিয়েছিল পুংচোলম, আর থাংটাও দিয়েছিল মণিপুর থেকে, লাইহারবা, লুভিভাট, ফেইজাক। আর এই সংগুলো দেখে নিও। আর কারাগাট্টাম, কাভাদিয়াট্টাম, ওই ওইলাট্টাম, পুলিয়াট্টাম, এগুলো তামিলনাড়ু থেকে বিলং করে ফোক ডান্সেস। আর নাট্টুরুপুরা পাট্টু, ভিল্লু পাট্টু, কুম্মি পাট্টু। আর ভিল্লু পাট্টুতে ধনুকের মতো একটি বাদ্যযন্ত্র ব্যবহার করে গল্প বলা হয়, এটা তামিলনাড়ু থেকে বিলং করে। চলো নেক্সট, দ্য ঝোড়া ডান্স পারফর্মড অন এ ফুল মুন নাইট অ্যারাউন্ড হলি বিলংস টু হুইচ ইন্ডিয়ান স্টেট? হোলির আশেপাশে পূর্ণিমা রাতে কারা ঝোড়া নৃত্য কোন ভারতীয় রাজ্য থেকে সম্পর্কিত? অপশন নম্বর বি, উত্তরাখণ্ড। আবার কিছু স্টেট রয়েছে, ফোক ডান্সেস রয়েছে এবং কি ইম্পর্টেন্স রয়েছে, ডিটেলস। গোয়া থেকে ফুকদি, ঢালো, দেখিনি, সিগম, কুনবি। আর উত্তরাখণ্ডের চলিয়া, ঝোড়া যেটা এক্সামে দিয়েছিল, ঘরওয়ালি, কুমায়ুনি, বরদানাটি। অন্ধ্রপ্রদেশ থেকে বীরনাট্যম, বুট্টা বোমালু, ধিমসা, কোলাট্টাম, লম্বাডি। কর্ণাটকে রয়েছে ইয়াক্ষগান, ডোল্লু কুন্নিথা, এটা সিজিএলে দিয়েছে, বোলাকাট, কামসালে, সুগ্গি, ভিরগাসে। ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট। ভিরগাসে আমি বললাম, সেটা লিখে নিও। আর ফুগদি নৃত্যটি সাধারণত গণেশ চতুর্থীর সময় কোঙ্কণ অঞ্চলে মহিলারা পরিবেশন করে। চলিয়া হলো একটি তলোয়ার নৃত্য বা সোয়ার্ড ডান্স, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলিয়া, এটা উত্তরাখণ্ড, যা মূলত কুমায়ুন অঞ্চলের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়। আর বুট্টা বোমালু নাচের সময় শিল্পীরা বড় বড় পুতুলের মুখোশ ও পোশাক পরে নাচ করেন। আর ইয়াক্ষগান হলো একটি বিখ্যাত নৃত্য নাটক যেখানে পুরাণ ও মহাকাব্যের কাহিনী তুলে ধরা হয়। ইয়াক্ষগানটাও খুবই ইম্পর্টেন্ট, কর্ণাটক থেকে বিলং করে। টেন, যদি কোনো উপগ্রহ বিষুবীয় রেখার তলে 0 ডিগ্রি ঝুঁকে এবং প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় থাকে তবে এটিকে ড্যাশ কক্ষপথ বলা হয়।
অপশন নাম্বার বি হবে রাইট আনসার, জিও স্টেশনারি, ভূস্থির। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেইন ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য রেট অফ ইভাপোরেশন? নিম্নলিখিতের মধ্যে কোনটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করার প্রধান কারণ নয়? অপশন নম্বর বি, প্লবতা, বুয়ান্সি। দেখো প্রসেস নেম, যেমন ইভাপোরেশন, চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন কি হয়? ইভাপোরেশনে কি হয়? লিকুইড টু গ্যাস হয়, লিকুইড থেকে গ্যাসে পরিণত হয়, তখন হয় ইভাপোরেশন। কনডেনসেশনে কি হয়? গ্যাস থেকে লিকুইডে যায়। সাবলিমেশনে কি হয়? সলিড থেকে গ্যাস। ডিপোজিশনে গ্যাস থেকে সলিড। মেল্টিংয়ে সলিড টু লিকুইড। ফ্রিজিং কি হয়? লিকুইড টু সলিড। যেগুলো এখান থেকে দেখার বেশি ইম্পর্টেন্ট, সাবলিমেশন, ডিপোজিশন, কনডেনসেশন। ইভাপোরেশন তোমরা জানো যে বাষ্পীভবন, লিকুইড থেকে জলকে গরম করলে গ্যাস হয়ে যায়, তো সেটা ইভাপোরেশন তোমরা জানো। আর এইটা ইম্পর্টেন্ট, যেমন সাবলিমেশন এর উদাহরণ হচ্ছে ক্যাম্ফর বা কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন এবং সলিড যে CO2, ঠিক আছে, শুষ্ক বরফ যে বলি, সলিড CO2, সেটা সাবলিমেশন প্রসেসেই হয়। কনডেনসেশন গ্যাস থেকে লিকুইড। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে নিও। হুম, এবার এই ইমেজটা দেখলে তোমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, লিকুইড থেকে যখন গ্যাসে যায় তখন সেটাকে বলা হয় ইভাপোরেশন। এবার গ্যাস থেকে যখন লিকুইডে আসে তখন বলা হয় কনডেনসেশন। এবার যখন গ্যাস থেকে যখন সলিডে যায় তখন ডিপোজিশন। আর সলিড থেকে যখন গ্যাসে যায়, অ্যারো চিহ্ন দেওয়া আছে, তখন সাবলিমেশন। তেমনই সলিড থেকে যখন লিকুইডে যায় তখন মেল্টিং, আর লিকুইড থেকে যখন সলিডে যায় তখন ফ্রিজিং। ঠিক আছে, আর এই ইমেজটা দেখে তোমাদের টোটাল কভার হয়ে যাবে। এক্সাম্পলগুলো মনে রাখো, যেমন এই যে সাবলিমেশনের ইম্পর্টেন্ট এক্সাম্পল, এইটা বেশি ইম্পর্টেন্ট সাবলিমেশনে। 12, হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? গুরুত্বপূর্ণ স্থিতিশক্তি কি? অপশন নাম্বার বি, কোনো বস্তুতে মাটির ওপরে তার অবস্থানের কারণে সঞ্চিত শক্তি। এনার্জি স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন অ্যাবভ দ্য গ্রাউন্ড। মাটির ওপরে, এই ওয়ার্ডটি মনে রাখবে। দেখো কারণ কি, দেখো কাইনেটিক এনার্জি কি? গতিশক্তি। আর এর ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। হ্যাঁ, হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে, বস্তুর বেগ মানে ভেলোসিটি দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়। গতিশক্তি দ্বিগুণ হলে ভেলোসিটি 4 গুণ হয়। এই কোশ্চেনটি দিয়েছিল কাইনেটিক এনার্জি থেকে। পোটেনশিয়াল এনার্জি কি? এর ফর্মুলা হচ্ছে mgh। কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চয় করে, যেমন ধনুকের টানা ছিলা বা উঁচু পাহাড়ের পাথর, যে শক্তি সঞ্চয় করে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কি? এর ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি। এটি হলো গতিশক্তি ও স্থিতিশক্তির মোট সমষ্টি। একটি পরন্ত বস্তুর ক্ষেত্রে এটি সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি কাকে বলে? মহাকর্ষীয় স্থিতিশক্তি, যেটা আমাদের এক্সামে ছিল, মানে এক্সামে ও আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় স্থিতিশক্তি, এর ফর্মুলা হচ্ছে -gm, জি ক্যাপিটাল এম, তারপরে স্মল এম বাই আর। পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতায়, এই যে ওয়ার্ডটি মনে রাখো, উচ্চতায় তুলতে যে কাজ করতে হয়, উচ্চতা বাড়লে এই শক্তির মান বাড়ে। তো উচ্চতার যখন কথা বলছে, তো এখানে কি লেখা রয়েছে যে অ্যাবভ দ্য গ্রাউন্ড, বস্তুতে কোনো মাটির ওপরে তার অবস্থানের কারণে সঞ্চিত শক্তিকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এখানে তো সেই বলছে, এর ফর্মুলাটা মনে রাখবে, পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলতে যে কাজ করতে হয়, যে শক্তি লাগে, উচ্চতা বাড়লে সেই শক্তির মান বাড়ে। তো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই ফর্মুলাগুলো মনে রাখ, কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি mgh। আর এই যে ছোট্টটা, বস্তুর ভেলোসিটি দ্বিগুণ হলে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যায়। 13, ভারতের প্রথম বিমানবন্দর ভিত্তিক স্বচালিত ইনডোর এয়ার কোয়ালিটি মনিটরিং সুবিধা পবনচিত্র অক্টোবর 2024-এ কোন বিমানবন্দরে উন্মোচন করা হয়েছিল? অপশন নাম্বার ডি, তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 14, which railway zone became India's first to switch to compostable bioplastic on trains in August 2025? আগস্ট 2025-এ ট্রেনে কম্পোস্টেবল বায়োপ্লাস্টিক ব্যবহার করা ভারতের প্রথম রেলওয়ে জোন কোনটি ছিল?
অপশন নাম্বার ডি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ইম্পর্টেন্ট কিছু রেলওয়ে জোন রয়েছে, তার হেডকোয়ার্টার কোথায়, এগুলো থেকে কোয়েশ্চেন্স দেয়, এগুলো রয়েছে এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য। ইস্টার্ন রেলওয়ে এর হেডকোয়ার্টার কলকাতা। আর একটু দেখে নিও। সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এটি ভারতের প্রথম রেলওয়ে জোন, প্রতিষ্ঠা 1951 সালে। আর সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপট্টনম হেডকোয়ার্টার। হাজিপুর রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। বিহার ও ঝাড়খণ্ডের বড় অংশ এই জোনের অন্তর্গত। আর নর্থ ইস্টার্ন রেলওয়ে, এটা ইম্পর্টেন্ট, এর হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুর। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলোর একটি গোরখপুর এখানে অবস্থিত। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে এর হেডকোয়ার্টার কলকাতা। একে ব্লু চিপ রেলওয়ে বলা হয়, সদর দপ্তর কলকাতায় গার্ডের নিচে। 15. Which of the following Mughal emperor was assassinated by his nobles? Number C, both 1 and 2. কিছু মুঘল এম্পায়ার রয়েছে। আকবর, তার রিজন মানে রাজত্বকাল রাজত্বকাল রয়েছে 1556 থেকে 1605। 1556 সালে হিমুকে হারিয়ে পানিপথে দ্বিতীয় যুদ্ধে জয়ী হন আকবর। তিনি মনসবদারি প্রথা ও দ্বীনি ইলাহি ধর্ম প্রবর্তন করেন, জিজিয়া কর বিলোপ করেন। ঔরঙ্গজেব 1658 থেকে 1707, তার 1707 সালে মৃত্যু হয়, এটা এক্সামে দিয়েছিল। তিনি জিজিয়া কর পুনরায় চালু করেন এবং সঙ্গীত ও নাচ নিষিদ্ধ করেন। তাকে জিন্দা পীর বলা হতো। মুঘল সাম্রাজ্য তার সময়ে সবথেকে বড় ছিল। আর নবাব শিখগুরু তেগ বাহাদুরকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিল। ফারুক শিয়া 1713 থেকে 1719 সাল পর্যন্ত তার রাজত্বকাল ছিল। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা ফরম্যান দেন, যাকে কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয় বা ফারুক শিয়ারের ফরমান বলা হয়। আর তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয় সাহায্যে ক্ষমতায় আসেন। আলমগীর সেকেন্ড, তার রাজত্বকালে 1757 সালে ঐতিহাসিক পলাশির যুদ্ধ ঘটেছিল এবং তিনি ছিলেন একজন পুতুল সম্রাট। আসল ক্ষমতা ছিল তার উজির ইমাদ উল মুলকের হাতে। নেক্সট কোয়েশ্চেন 16. In the context of microeconomics, the graphical representation of demand function is called the dash. অপশন নাম্বার এ, ডিমান্ড কার্ভ। আচ্ছা, এগুলো দেখার আগে তোমরা একটু এটা দেখে নাও, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে ডিফারেন্স কি। একক ব্যক্তি মানে ইন্ডিভিজুয়ালি, পরিবার বা নির্দিষ্ট কোনো কোম্পানির অর্থনৈতিক সিদ্ধান্ত এখানে মাইক্রো ইকোনমিক্সে আলোচনা করা হয়। আর পুরো দেশের বা বিশ্বের সামগ্রিক অর্থনীতি, যেমন ন্যাশনাল গ্লোবাল ইকোনমি, এখানে ডিসকাস করা হয়। উদ্দেশ্য কি, চাহিদা ও যোগান, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বিশ্লেষণ করে নির্দিষ্ট পণ্যের দাম নির্ধারণ করা এর উদ্দেশ্য বা গোল। আর জিডিপি, মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব ও জাতীয় আয় ন্যাশনাল ইনকাম এর বিশ্লেষণ করা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে। ভ্যারিয়েবল কি, চলক, ব্যক্তিগত আয়, একটি পণ্যের দাম, শ্রমিকের মজুরি। আর মাইক্রো ইকোনমিক্সে কি, জাতীয় আয়, সাধারণ মূল্যস্তর, জেনারেল প্রাইস লেভেল, সরকারি বাজেট। মানে ম্যাক্রো ইকোনমিক্সে ধরো বড় বড় ব্যাপার, আর মাইক্রো ইকোনমিক্সে ছোটো ছোটো ব্যাপার। ফাদার অ্যান্ড থিওরি, এর মূলে আছেন অ্যাডাম স্মিথ, একে প্রাইস থিওরিও বলা হয়। আর এর মূলে আছেন ম্যাক্রো ইকোনমিক্স জন ম্যানেট কিংস, বলা হয় ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। আর মাইক্রো ইকোনমিক্সের ফাদার বলা হয় অ্যাডাম স্মিথকে, একে প্রাইস থিওরি বলা হয়। আর ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি বলা হয় ম্যাক্রো ইকোনমিক্সকে। এক্সাম্পল কি, এটি ফোন বা গাড়ির দাম কেন বাড়ছে তা দেখা। আর ভারতের মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কেন বাড়ছে কেন বাড়ছে বা কমছে তা দেখা। বুঝলে তো ডিফারেন্সগুলো বুঝলে। এবার দেখে নাও, মাইক্রো ইকোনমিক্সের মধ্যে যে ডিমান্ড কার্ভ, চাহিদা রেখা বলতে কি বোঝায়। এটি সাধারণত বাম দিক থেকে নিচের দিকে ডাউনওয়ার্ড স্লপিং নামে, মানে এটি সাধারণত বাম দিক থেকে ডানে নিচের দিকে নামে। এর অর্থ হলো দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এটা স্বাভাবিক, তোমরা সবাই জানো যে যখন প্রাইসের বৃদ্ধি হয় তখন ডিমান্ড কি হয়, কমে যায়, ডিমান্ডটা কমে যায়। আর যখন প্রাইসের ডিমান্ড হয় তখন প্রাইসের যখন দাম মানে কমে যায়, প্রাইস যখন কমে যায় তখন ডিমান্ড কি হয়, বেড়ে যায়। তো একে বলা হয় ডিমান্ড কার্ভ। এটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে। সাপ্লাই কার্ভ কি, এটি বাম দিক থেকে ডানে উপরের দিকে আপওয়ার্ড স্লপিং হয়ে যায়। তো এটার উল্টা মানে ডিমান্ড কার্ভের উল্টা হচ্ছে সাপ্লাই কার্ভ। এটা উপরের দিকে ওঠে। আর দাম বাড়লে বিক্রেতারা বেশি পণ্য যোগান দিতে চায়। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কাকে বলা হয়, যেখানে চাহিদা রেখা মানে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ, যোগান রেখা একে অপরকে ছেদ করে, এমন একটা পয়েন্ট যেখানে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ ছেদ করে যায়, একে অপরকে ক্রস করে যায়, তাকে ভারসাম্য বিন্দু বলা হয় বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয়। এখানে ক্রেতা ও বিক্রেতা উভয় সম্মত থাকে। এই যে দেখছো পয়েন্টটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট।
এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেখানে ক্রস হয়ে যায়। আর ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কি? একই জিনিস বারবার ব্যবহার করলে তার থেকে পাওয়া তৃপ্তি যে ইউটিলিটি কমতে থাকে, এটি মাইক্রো ইকোনমিক্সের একটি মৌলিক নিয়ম, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখান থেকে মানে এমটিএস এর এক্সামে এত বেশি ডিপ তোমাদের জিজ্ঞেস করবে না, ওপর জিজ্ঞেস করবে, তোমরা এইটুকু জানলেই হয়ে যাবে। আর মাইক্রো ইকোনমিক্সে দেখো অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটি কোনো একটি পণ্যের নয়, মানে একটি পণ্যের নয়, বরং পুরো দেশের সমস্ত পণ্য ও পরিষেবার মোট চাহিদা ও যোগান বোঝায়। আর জিডিপি কি? জিডিপি, ইনফ্লেশন, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এগুলো ওপর একটু দেখে নাও। যখন এরপরে আবার যখন জিডিপি থেকে ফিসকাল পলিসি থেকে কোয়েশ্চেন দেবে, তখন আমি একটু ডিপ তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে? জিডিপি কি? একটি দেশের সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত মোট পণ্য ও পরিষেবা। মনে রাখবে যে উৎপাদিত মোট পণ্য ও পরিষেবা সেটা একটা দেশের মধ্যে, সীমানার মধ্যে, ঠিক আছে, বাইরের দেশের নয়, এটি নিজের দেশের মধ্যে সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত মোট পণ্য ও পরিষেবার আর্থিক মূল্যকে বোঝায় ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। ইনফ্লেশন কি? যখন বাজারে সাধারণ মূল্য স্তর, মানে টাকার যে মূল্য সেটা স্তর ক্রমাগত বাড়তে থাকে এবং টাকার ক্রয় ক্ষমতা কমতে থাকে, ঠিক আছে? ফিসকাল পলিসি কি? সরকার যখন ট্যাক্স এবং ব্যয়ের মাধ্যমে অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাকে বলে ফিসকাল পলিসি। মনিটারি পলিসি কি? কেন্দ্রীয় ব্যাংক মানে আরবিআই যখন সুদের হার বা রেপো রেট পরিবর্তনের মাধ্যমে টাকার প্রবাহ সার্কুলেশন সেটা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তখন সেটাকে বলা হয় মনিটারি পলিসি। এর অনেকগুলো টুলস রয়েছে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, এগুলো পরে আমরা দেখবো আবার যখন কোয়েশ্চেন দেবে এখান থেকে, তখন এগুলো তো দেখলাম। Next question. The national infrastructure pipeline was launched in India in dash. অর্থাৎ ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন শুরু করা হয়েছিল ড্যাশ সালে। জিএস খুব ফাস্ট সিলেবাস, তো আমাদের করতে তো হবেই, কিছু করার নেই। নাম্বার ডি 2000। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু দাও। নাম্বার সি হবে রাইট আনসার। 2020 সালে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, 2020 সালে। টপ মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট প্রজেক্টস অ্যান্ড স্কিমস। পিএম গতিশক্তি স্কিম কত সালে? 2011 সালে। এটা কিসের জন্য এটা দেখে নিও। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন 2019-20 সালে এস্টাবলিশড শুরু হয়েছিল। এর লক্ষ্য কি? পরিকাঠামো খাতে 102 লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা। পিএলআই স্কিম 2020, আয়ুষ্মান ভারত 2018, জল জীবন স্কিম 2019 সালে, পিএম কিষাণ 2019, আত্মনির্ভর ভারত অভিযান 2020, মিশন শক্তি হলো 2022। ইম্পর্টেন্ট স্কিমসগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু এগুলো ভিডিও পজ করে দেখে নিও। এর অবজেক্টিভসগুলো কোয়েশ্চেন দিয়ে থাকে, মানে উদ্দেশ্য কী। Next, Abhijit Sen was the chairman of the Committee on the Wholesale Price Index (WPI), which submitted its report in dash. অভিজিৎ সেন পাইকারি মূল্য সূচক সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, যেটি তার রিপোর্ট ড্যাশ সালে জমা দিয়েছিল। তো এত ডিপ থেকে কোয়েশ্চেন দিলে কেউ হয়তো পারবেই না, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, কেউই পারবে না। 2008, অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্টস ফলস আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর খুব মানে মন ভোলানোর জন্য একটা মাঝখানে একটা খুব ইজি কোয়েশ্চেন দিয়ে দেয়, নিম্নলিখিতের মধ্যে কোন বিষয় ভারতীয় সংবিধানের সমবর্তী তালিকা মানে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে? অপশন নাম্বার বি, ক্রিমিনাল ম্যাটার্স। এবার দেখো আমাদের সংবিধানের যে 7th শিডিউল রয়েছে, সংবিধানের যে 7th শিডিউল রয়েছে, 7th শিডিউল, এখানে আমাদের 3টি লিস্টের কথা বলা রয়েছে। কি কি? ইউনিয়ন লিস্ট। আগে ছিল 61টি, এখন বর্তমানে 100টির মতো রয়েছে সাবজেক্টস, আগে ছিল 97টি। স্টেট লিস্ট আগে ছিল 61, এখন হচ্ছে 61টি, আগে ছিল 66টি। কনকারেন্ট লিস্টে এখন 52টি, আগে ছিল 47টি। আর আইন তৈরির ক্ষমতা, ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে আইন তৈরির ক্ষমতা কেন্দ্রীয় সরকার বা সংসদ, পার্লামেন্টের হাতে। স্টেট লিস্টে সাধারণ অবস্থায় রাজ্য সরকারের হাতে থাকে আইন তৈরি ক্ষমতা। এই স্টেট লিস্টে যেগুলো বিষয় রয়েছে তার ক্ষেত্রে যে আইন তৈরি ক্ষমতা, সেগুলো বিষয় নিয়ে যে আইন তৈরি করবে সেগুলো ক্ষমতা রয়েছে স্টেট লিস্টের ক্ষেত্রে রাজ্যের কাছে, ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে হচ্ছে সরকার, সংসদের কাছে, পার্লামেন্টের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। আর কনকারেন্ট লিস্টে আগে ছিল 52টি, এখন 47টি, আগে 47টি, এখন 52টি। উভয় ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের হাতে থাকে, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে,
যদি কনকারেন্ট লিস্টের যে বিষয়গুলো রয়েছে এডুকেশন, ফরেস্ট, বিবাহ বিচ্ছেদ, বন্যপ্রাণী সুরক্ষা, ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, মানে ম্যারেজ, ডিভোর্স, এগুলো কোনো বিষয়ে যদি কোনো দিন বা এগুলো কোনো বিষয়ে যদি তোমাদের যদি কনফ্লিক্ট হয় কিংবা ডিসপিউট দেখা যায়, মানে ঝামেলা তৈরি হয়, তখন মানে আইন তৈরির ক্ষমতা কার কাছে যাবে? ইউনিয়ন লিস্টের কাছে যাবে। ইউনিয়ন লিস্ট বলছি, সেন্ট্রালের কাছে যাবে। এটা তোমরা মনে রাখবে, এই কোশ্চেনটা দিয়েছিল যে কনকারেন্ট লিস্টের সাবজেক্টে যদি কোনো রকম ডিসপিউট বা কনফ্লিক্ট হয়, তখন আইন তৈরি করার ক্ষমতা তখন সংসদের কাছে চলে যায়, পার্লামেন্টের কাছে চলে যায়, মানে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, ঠিক আছে? আদারওয়াইজ দুজনের কাছেই থাকে। আর ইউনিয়ন লিস্টে কী হয়, সবথেকে বড় বড় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ইউনিয়ন লিস্টে রয়েছে, যেমন ডিফেন্স, বিদেশি নীতি, রেলওয়ে, ব্যাংকিং, আণবিক শক্তি, জনগণনা, সেন্সাস, এগুলো। আর স্টেট লিস্টে কী রয়েছে? পুলিশ, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কৃষি, স্থানীয় শাসন, পঞ্চায়েত, জেলখানা, এগুলো হচ্ছে স্টেট লিস্টে। কনকারেন্ট লিস্টে এডুকেশন, ফরেস্ট, বিবাহ বিচ্ছেদ, বন্যপ্রাণী সুরক্ষা, ট্রেড ইউনিয়ন। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। 20. Which of the following is not a cropping season in India? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতে শস্যের ঋতু নয়? নট। আচ্ছা, রবি, খারিফ, জাইদ, এগুলো তিনটেই ভারতে ক্রপিং সিজন। তো নয় যেটা, সেটা হচ্ছে বারানি। আর দেখো হয়ে গেল ক্রপ টাইপ। ভারতে ফসলের ধরন কি কি? খারিফ ক্রপস, রবি ক্রপস, জাইদ ক্রপস। বপনের সময় কি? জুন জুলাইয়ে খারিফ ক্রপস বপন করা হয় এবং কাটা হয় কখন? সেপ্টেম্বর অক্টোবরে। রবি ক্রপস বপন করা হয় শীতের শুরুতে অক্টোবর নভেম্বরে এবং কাটা হয় মার্চ এপ্রিলে। রবি ক্রপস আর অক্টোবর নভেম্বরে বপন করা হয় এবং কাটা হয় মার্চ এপ্রিলে। জায়দ ক্রপ মার্চ এপ্রিল এবং মে জুনে কমপ্লিট হয়ে যায়। এবার দেখো খারিফ ক্রপসের যে এক্সাম্পলস, যেমন ধান, ভুট্টা, তুলা, পাট, চীনাবাদাম, সয়াবিন, এক্সাম্পলসগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, তাই না? এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। আর রবি ক্রপসের এক্সাম্পল কি? গম, বার্লি, সরষা, ছোলা, মটরশুঁটি, এগুলো। আর জায়দ ক্রপ তরমুজ, শশা, করলা, কুমড়ো, বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো হচ্ছে জায়দ ক্রপস। রবি ক্রপসে গম, হোয়াইট, বার্লে, সরিষা, ছোলা, মটরশুঁটি। খারিফ ক্রপসে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলা, পাট, চীনাবাদাম, সয়াবিন, এগুলো ইত্যাদি। আর এর মানে বপনের সময় এবং কাটার সময় এই দুটো মনে রাখবে এক্সাম্পলসগুলো, ব্যাস। এখান থেকে এইটুকু মনে রাখলে তোমাদের আই থিঙ্ক এনাফ। 21. দশম, আচ্ছা, among the following was the deputy chairman of planning commission under the 10th five-year plan? দশম পঞ্চবার্ষিক যোজনায় অধীনে পরিকল্পনা কমিশনের উপাধ্যক্ষ নিম্নলিখিতের মধ্যে কে ছিলেন? 10th ফাইভ-ইয়ার প্ল্যানে কে ছিলেন নির্বাচন কমিশনার? নির্বাচন বলছি, চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। অপশন নম্বর বি, কেসি পান্ট। দেখো এখানে আমার আমি যতগুলো ফাইভ-ইয়ার প্ল্যান ছিল 12টি, সবগুলো দিয়েছি, ইনক্লুড নীতি আয়োগ। তোমরা ভিডিওটি কী করবে? পজ করবে, এক এক করে সবগুলো খাতায় নোট ডাউন করবে। আমি এখানে পড়বো না। যেগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যারড ডমার মডেল, মহালনোবিস মডেল থেকে মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, গাডগিল যোজনা। আর একটা কথা, আর এই যে প্ল্যানিং কমিশন, আচ্ছা প্ল্যানিং কমিশন নয়, ফাইভ-ইয়ার প্ল্যান, এটা কোন দেশের থেকে আমাদের ইন্সপায়ার হয়েছে? এটা হবে ইউএসএসআর। এবং এখান থেকে যেটা দেখার যে সেকেন্ড ফাইভ-ইয়ার প্ল্যানে দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেলা স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়, এটা মনে রাখবে সেকেন্ড ফাইভ-ইয়ার প্ল্যান থেকে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই। ফার্স্ট ফাইভ-ইয়ার প্ল্যানে ভাকরানাগাল ও দামোদর ভ্যালি প্রজেক্ট এই সময় শুরু হয়। ফার্স্ট ফাইভ-ইয়ার প্ল্যানে কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? প্রথম 5টি মনে রাখবে। আচ্ছা, কোন মডেলের উপর প্রথম 3টি? আর প্ল্যান হলিডে কত সাল থেকে কত সালে প্ল্যান হলিডে এসেছিল, এটা মনে রাখবে। আর থার্ড ফাইভ-ইয়ার প্ল্যানে ভারত চায়না ওয়ার হয়েছিল 1962 সালে এবং পাকিস্তানের সাথে ওয়ার হয়েছিল 1965 সালে, এটা ফেল হয়েছিল। সেকেন্ড হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল সেকেন্ড ফাইভ-ইয়ার প্ল্যানের সময়। টাইম পিরিয়ডটা 1951 থেকে তোমরা 5 বছর করে অ্যাড করতে করতে যাবে, পেয়ে যাবে। তারপরে 3 নম্বর প্ল্যানের পরে প্ল্যান হলিডে এসেছিল 1966 থেকে 1969, এটা মনে রাখবে। ফোর্থ ফাইভ-ইয়ার প্ল্যানের যে ফোকাস সেটা ছিল সেলফ রিলায়েন্স। ফিফথ যে প্ল্যান ছিল সেটার যে ফোকাস ছিল সেটা হচ্ছে গরিবে হটাও। এই কোশ্চেনটা অনেকবার দিয়েছিল। এই সময় প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, এটা মনে রাখবে।
হুম আর 6th ফাইভ-ইয়ার প্ল্যান, নাবার্ড যেটা 1982 সালে এস্টাবলিশড হয়েছিল। নাবার্ড 6th ফাইভ-ইয়ার প্ল্যানের সময় হয়েছিল। আর এখান থেকে এটা মনে রাখবে 1990 থেকে 92 সালে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল, এখানে অ্যানুয়াল প্লাস হয়েছিল। তো এখানে 1991 সালে এলপিজি রিফর্মস, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন রিফর্মস আছে 1991 সালে, এটা মনে রাখবে অ্যানুয়াল প্ল্যান্সের সময়। তারপরে প্রত্যেকটি ইম্পর্টেন্ট, তোমরা খাতায় এক এক করে নোট ডাউন করবে। আর এখান থেকে যেটা দেখা 11th ফাইভ-ইয়ার প্ল্যানে এটা ফোকাস ছিল হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ, আর 12th ফাইভ-ইয়ার প্ল্যানে সাস্টেনেবল গ্রোথ। এটা মনে রাখবে যে 11th ফাইভ-ইয়ার প্ল্যানে ইনক্লুসিভ গ্রোথ ছিল হচ্ছে ফোকাস, এবং 12th-এ সাস্টেনেবল গ্রোথ ছিল। আর এর স্লোগান ছিল কি, ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। আর 11th ফাইভ-ইয়ার প্ল্যানে মূল লক্ষ্য ছিল কি ইনক্লুসিভ অ্যান্ড ফাস্টার গ্রোথ, শুধু অ্যাড হয়েছিল কি ফাস্টার ফাস্টার না, সাস্টেনেবল গ্রোথ, এটা 12th ফাইভ-ইয়ার প্ল্যানে। আর নীতি আয়োগ এটা এস্টাবলিশ হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। আরেকটা নাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। এটি যোজনা কমিশন মানে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে, প্রতিস্থাপন করেছে। এটি একটি অসাংবিধানিক সংস্থা মানে নন কনস্টিটিউশনাল বডি। এই কোশ্চেনটা দিয়ে থাকে যে নীতি আয়োগ কি নন কনস্টিটিউশনাল বডি, অনেকগুলো অপশন থাকে, তো এটা নন কনস্টিটিউশনাল বডি। ওকে, আর কত সালে এস্টাবলিশ হয়েছে মনে রাখবে। কাকে রিপ্লেস করেছে, প্ল্যানিং কমিশনকে। আর এর চেয়ারপারসন কে হয়, প্রধানমন্ত্রী। 22। আমি যেগুলো বললাম শুধু সেগুলোই করো না, তোমরা এক এক করে সবগুলোই স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা নোট ডাউন করে নেবে। 22। ওকে, বাণিজ্য নীতির প্রসঙ্গে নির্মিতের মধ্যে কোনটি শুল্ক বহির্ভূত ব্যবস্থা বা নন ট্যারিফ মেজার হিসেবে বিবেচিত হয়? অ্যান্টি ডাম্পিং মেজার্স, টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড মেজার্স, কোনটি? অপশন নাম্বার সি, বোথ 1 and 2। দেখো, ট্যারিফ মেজার্স এবং নন ট্যারিফ মেজার্সগুলো কী কী, প্রকৃতি কী? সরাসরি পণ্যের ওপর ট্যাক্স বা শুল্ক বসানো হয় ট্যারিফ মেজার্সে। আর নন ট্যারিফ কি, কর ছাড়া অন্যান্য নিয়ম ও সীমাবদ্ধতা চাপানো হয়, কর ছাড়া। উদ্দেশ্য কি, সরকারের রাজস্ব বাড়ানো এবং আমদানিকৃত পণ্যের দাম বাড়ানো। আর পণ্যের গুণমান নিশ্চিত করা এবং দেশীয় বাজারকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা করা। এবার এক্সাম্পলস যেটা আমাদের এক্সামে দিয়েছে, যে উদাহরণ, ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ডিউটি, বেসিক এক্সাইজ ডিউটি। এই ডিউটি এইটিটা মনে রাখবে যে ট্যারিফ মেজার্স। আর নন ট্যারিফ মেজার্সে কী কী, কোটাস, লাইসেন্সিং, অ্যান্টি ডাম্পিং, কোয়ালিটি স্ট্যান্ডার্ডস এবং আমাদের টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড মেজার্স। টেকনিক্যাল ব্যারিয়ার্স এগুলো নন ট্যারিফের মধ্যে পড়ে। কোটাস, লাইসেন্সিং, অ্যান্টি ডাম্পিং, যেটা অপশানে ছিল এই যে অ্যান্টি ডাম্পিং, আর কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। আর অ্যান্টি ডাম্পিং মেজার্স অ্যাকচুয়ালি কী, যখন কোনো দেশ যেমন চীন তাদের নিজের দেশের বাজারের চেয়েও কম দামে অন্য দেশে পণ্য রপ্তানি করে যাতে সেই দেশের স্থানীয় বাজার নষ্ট হয়, তখন তাকে ডাম্পিং বলা হয়। এর বিরুদ্ধে সরকার যে বিশেষ ব্যবস্থা বা বিধিনিষেধ নেয় তাকে অ্যান্টি ডাম্পিং মেজার্স বলা হয়। এটি বাণিজ্যিক ন্যায্য বা ফেয়ার করার জন্য ব্যবহৃত হয়। আর টেকনিক্যাল ব্যারিয়ার্স অফ ট্রেড টু ট্রেড কি, এগুলো হলো কারিগরি নিয়ম যা স্ট্যান্ডার্ড, যেমন ওষুধের প্যাকিং কেমন হবে, ইলেকট্রনিক্স পণ্যে কোনো ক্ষতিকারক ধাতু আছে কি না, বা লেবেলিংয়ে ভাষা কী হবে, সেগুলো হচ্ছে এর কাজ। আর এই নিয়মগুলো পূরণ না করলে পণ্যটি ওই দেশে প্রবেশ করতে দেওয়া হয় না। এটিও হলো এক ধরনের নন ট্যারিফ মেজার্স অ্যাকচুয়ালি, টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড। ঠিক আছে, এক্সাম্পলগুলো মনে রাখবে। তোমরা কমেন্ট করে বলো যে এইগুলো কোয়েশ্চেন্স তোমরা আগে কোনোদিন পড়েছো কিনা, নন ট্যারিফ মেজার্স, ট্যারিফ মেজার্স। ঠিক আছে, এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে কিন্তু একদম। আর যদি জানতে হয় যেগুলো কী অ্যাকচুয়ালি, সেগুলো দেখে নিও। অ্যান্টি ডাম্পিং মেজার্স এগুলো কী, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা নেক্সট নয়। আর এবার দেখো, যখন ট্রেড রিলেটেড কোয়েশ্চেন্স এসেছে ইকোনমি থেকে, তো ব্যালেন্স অফ পেমেন্টস এখান থেকে কোয়েশ্চেন্স দেয়, তাই জন্য আমি এই ব্যালেন্স অফ পেমেন্টসটা একটু দিয়েছি। এই ব্যালেন্স অফ পেমেন্টস মানে বিওপি হলো একটি দেশের সাথে বিশ্বের বাকি অংশের সমস্ত আর্থিক লেনদেনের যে রেকর্ড, ঠিক আছে, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টস, সেই রেকর্ড এর দুটি সেটি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। এটি দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়। কারেন্ট অ্যাকাউন্ট কি, দৃশ্যমান বা পণ্য আমদানি রপ্তানি রিলেটেড, আর অদৃশ্যমান যেমন পরিষেবা, যেমন আইটি, পর্যটন। এটি একটি দেশের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব। ভারত সাধারণত পরিষেবা রপ্তানিতে এগিয়ে থাকলেও পণ্য আমদানিতে পিছিয়ে থাকে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের যে এক্সাম্পলস, যেমন এফডিআই, এফপিআই, লোনস, এই তিনটি খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সাম্পলস, সাবপার্টস। ঠিক আছে,
আর এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের হিসাব। বিদেশি কোম্পানি ভারতে কারখানা করলে তা মূলধনী হিসেবে জমা হয়। তো বিওপি কয় ধরনের? ২ ধরনের, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল এক্সাম্পলসগুলো মনে রাখবে, সাব পার্টসগুলো। আর আইটি, পর্যটন, এগুলো কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? 23. What led to the decline in mortality rate in India during 1921 to 1951? 1921 থেকে 1951 এর মধ্যে ভারতের মৃত্যুহার হ্রাসের কারণ কি ছিল? অপশন নম্বর বি, improved health and sanitation. 24. What are the temporary fingers-like extension of the cell surface used by amoeba to take in foods called dash? অ্যামিবা দ্বারা খাদ্য গ্রহণের জন্য ব্যবহৃত কোষের পৃষ্ঠতলের অস্থায়ী আঙ্গুলের মতো বর্ধিকাংশ গুলিকে কি বলা হয়? অপশন নম্বর ডি, সিউডোপোডিয়া। দেখো, সিউডোপোডিয়া, এটা প্রধান কাজ কি? খাদ্য গ্রহণ ও চলাফেরা। কোথায় দেখা যায়? অ্যামিবা, শ্বেত রক্তকণিকাতে দেখা যায়। এটি অস্থায়ী এবং আঙ্গুলের মতো দেখতে, ফলস ফিট বলে এটাকে। যেটা আমাদের এক্সামে ছিল, কোয়েশ্চেন্সে ছিল, এটা অ্যামিবাতে দেখতে পাওয়া যায়। সিলিয়া, যেটা অপশানে ছিল, এটা সাঁতার কাটা ও খাদ্য ধরা। এটা কোথায় দেখা যায়? পারমোসিয়াম, মানুষের শ্বাসনালীতে। এগুলি আকারে ছোট কিন্তু সংখ্যায় অনেক হয়, চুলের মতো। ফ্ল্যাজেলা, দ্রুত চলাফেরা ও চলন। আর এটা কোথায় দেখা যায়? ইগ্লিনা, ব্যাকটেরিয়া ও শুক্রাণুতে দেখা যায় ফ্ল্যাজেলা। এগুলি লম্বা ও চাবুকের মতো, হুইপ লাইক দেখতে। তো এক্সামে যদি দেয় যে হুইপ লাইক মানে হুইপ, লম্বা এবং চাবুকের মতো দেখতে কি? এটা হচ্ছে ফ্ল্যাজেলা। রাইট অ্যান্সার। ভ্যাকুয়ালস কি? খাদ্য হজম ও জল নিয়ন্ত্রণের কাজ। কোথায় দেখতে পাওয়া যায়? উদ্ভিদ কোষে বড় হয়, এবং অ্যামিবাতেও দেখতে পাওয়া যায় ভ্যাকুয়ালস। অ্যামিবাই ফুড ভ্যাকুয়াল অ্যামিবাই ফুড ভ্যাকুয়াল হজম করে, এবং কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল জল বের করে। ফুড ভ্যাকুয়াল হজম করে অ্যামিবাতে। ঠিক আছে, মনে রাখবে যে অ্যামিবাই ফুড ভ্যাকুয়াল হজম করে এবং কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল জল বের করে। তো ডিটেলসগুলো একটু মনে রাখো। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ মোক্ষা stand for in the fourfold objects of the life according to the Vedic philosophy? বৈদিক দর্শন অনুসারে জীবনের চতুর্ভুজ উদ্দেশ্যের মধ্যে মোক্ষ এর অর্থ কি? অপশন নম্বর সি, স্পিরিচুয়াল ফ্রিডম। তো ভেদিক ফিলোসফি যখন এসছে, তো বেদ সম্বন্ধে একটু দেখে নেবে। ঋগ্বেদ, বেদ 4 প্রকার: ঋগ, শ্যাম, যজুর, অথর্ব। তো ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, 1028টি স্তোত্র রয়েছে, মানে সূক্ত রয়েছে, এবং 3য় নম্বর মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে। আর এদের পুরোহিতকে বলা হতো হোত্রী, এই যারা রিসাইট করতো, যারা পড়তো এগুলো। আর সুর ও সঙ্গীতের বেদ হচ্ছে শ্যামবেদ। আর আর যজুর্বেদ যজ্ঞের নিয়ম ও আচার অনুষ্ঠানের বেদ, এটা হচ্ছে যজুর্বেদ। এটি একমাত্র বেদ যা গদ্য বা প্রোজ এবং পদ্য ভার্স উভয় আকারেই লেখা। অথর্ববেদ জাদুবিদ্যা, তুকাতাক ও রোগ নিরাময়ের মন্ত্র এখানে রয়েছে অথর্ববেদে। তো ম্যাজিক্যাল স্পেলস, এসব টুকটাক যে জাদুটনা, এগুলো সব অথর্ববেদে। আর যজুর্বেদের যজ্ঞের নিয়ম আচার অনুষ্ঠান, শ্যামবেদের সঙ্গীত রিলেটেড কিছু রয়েছে, গান। এবং উদ্গাত্রী ছিল হচ্ছে শ্যামবেদের সব, এগুলো সব পুরোহিত যারা রিসাইড করতো। রাতবাড়ি ব্রহ্মা। এবং ঋগ্বেদিক নেম ছিল, এবং কিছু নদী ছিল ঋগ্বেদিক টাইমে। বর্তমানে নাম কি তার, আর আগে কি নাম ছিল, এগুলো একটু দেখে নিও। সিন্ধু, বর্তমানে আগের নাম ছিল সিন্ধু। সরস্বতী, আগে ছিল সরস্বতী। ঝিলাম, এখন বর্তমানে ঝিলাম, আগে ছিল বিতস্তা। চেনাব, আগে ছিল আস্কিনি। রবি, পুরুষানি, পিয়াস, পিপাসা, শতদ্রী, ঘাগ্গর, দৃষাধ্বধি, কাবুল, কুম্ভা, গোমাল, গোমতী। আর সরস্বতী, একে নদীতম ও সবথেকে পবিত্র নদী বলা হতো। আর সিন্ধু, এটি আর্যদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। আচ্ছা, বিপাশা শতদ্রর প্রধান নদী এটা। আর এই পুরুষানি রাবি নদীর তীরে, এই নদীর তীরেই বিখ্যাত দশরাজার যুদ্ধ হয়েছিল। ওকে, তো থ্যাংক ইউ বলো আমাকে। আর কি, মানে এটা তৈরি করতে অনেক টাইম লেগেছে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের প্রিপারেশন খুব ভালো হবে, আর তোমাদের এক্সামে খুব ভালো স্কোর করতে পারবে আশা করি। ঠিক আছে, তো রেগুলার দেখতে থাকো, আর এইভাবে স্মাইল দিতে থাকো। ঠিক আছে।
টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।